আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে জানাবো পুরো খবর। পশ্চিমবঙ্গে যেই ক্ষমতায় আসুক বাংলাদেশের সঙ্গে সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলে মনে করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। সোমবার নিজ মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে তিনি বলেন, বাংলাদেশ নিজের পররাষ্ট্র নীতিতে অটল থাকবে। পুশিন ও গঙ্গার পানি চুক্তি নিয়ে ভারতের সঙ্গে আলোচনাও চলবে। আমাদের ওদের সাথে পানির ইস্যু আছে, পুশব্যাকের যে ইস্যুটা বললেন ওটা আছে, আরও অনেক ইস্যু আছে। সেই ইস্যুগুলো তো আমাদের রয়ে যাচ্ছে, সেইগুলো যেই সরকারই আসুক না কেন বা থাকুক না কেন তাদের সাথে আমাদের আলোচনার ভিত্তিতে সমাধান করতে হবে। দেশি বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি মিল কল কারখানাগুলোতে আগ্রহী বিনিয়োগকারীদের প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ারও নির্দেশ প্রধানমন্ত্রীর। বন্ধ কলকারখানা নিয়ে সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী প্রতিমন্ত্রী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে বৈঠকে প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দেন। বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী এসব বন্ধ কলকারখানা চালু করতে চায় সরকার। সরকার দেশে একটি বিনিয়োগ বান্ধব পরিবেশ গড়ে তুলতে চায় বলেও জানানো হয় বৈঠকে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় পরিবর্তনের পর বছর না পেরোতে আবারও পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ সাংবাদিকদের কথা জানান, 5 আগস্টের পর যেসব দাগী আসামি জামিনে মুক্ত হয়েছেন তারা নতুন কোনো অপরাধে জড়িয়ে পড়ে কিনা সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক আছে বলেও জানান মন্ত্রী। নজরানা চৌধুরীর রিপোর্ট। অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্তে 2025 সালেই নতুন পোশাক পায় পুলিশ বাহিনী, কিন্তু বছর না পেরোতেই পুলিশের পোশাকে আবারও পরিবর্তন আসছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী মেট্রোপলিটন এলাকা ও এর বাইরে সারা দেশের পুলিশ আগের পোশাকেই ফিরছে। তবে উভয় ক্ষেত্রেই প্যান্টের রং খাকি হচ্ছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। পুলিশ বাহিনীর মধ্যে যে বিদ্যমান তাদের পোশাক আছে এটা নিয়ে কেউ সন্তুষ্ট না। এই পোশাকটা আসলে ওয়াইডলি অ্যাকসেপ্টেডও হয় নাই। এই হিসাবে তাদের সাথে আলোচনা করে আমরা বিস্তারিত আলোচনা করে এটা একটা গ্রহণযোগ্য পোশাক হিসেবে দিয়েছি। এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত জাতীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আলোচনা হয় দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। 24-এর 5 আগস্টের পর অনেক অপরাধী জামিনে মুক্ত হয়েছে, যেটি আদালতের বিষয়। তবে সেই অপরাধীরা নতুন করে অপরাধে জড়িয়ে পড়ছেন কিনা সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক আছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। 5 আগস্টের পরে অনেক শীর্ষ সন্ত্রাসী এবং অনেক দাগী আসামি জেলখানা থেকে বেরিয়েছে, আমরা তখন লক্ষ্য করেছি। স্বভাবগত অপরাধী বলে অনেকেই চিহ্নিত। তারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, অপরাধ সংগঠন করবে, এটা একটা স্বাভাবিকভাবে আমরা ধারণা করতে পারি। আইনানুগভাবে যথাযথ প্রক্রিয়ায় আমরা সবকিছু ব্যবস্থাপনার চেষ্টা করছি। এক্ষেত্রে পুলিশও ব্যতিক্রম নয়। রোহিঙ্গা জনগোষ্ঠীকে কেন্দ্র করে যেন কোনো প্রকার অপরাধ কার্যক্রম পরিচালিত না হয় সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ টহল পরিচালনা করা হবে বলেও জানান সালাউদ্দিন আহমদ। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই গণহত্যার দায়ে ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা সহ পলাতক আসামিদের ফেরত আনতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন শেষে এই কথা বলেন মন্ত্রী। তিনি বলেন, ট্রাইব্যুনালের সমস্যাগুলো তিনি শুনেছেন এবং সমস্যা সমাধানে চেষ্টা করা হচ্ছে। প্রসিকিউশনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ যাচাই করা হচ্ছে বলেও জানান মন্ত্রী। হাইকোর্টের বিচারকদের বয়স 67 থেকে কমানোর বিষয়টি বিবেচনা করা হবে বলেও জানান তিনি। সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সাংবাদিকদের প্রবেশে বাধা প্রদান বিচারপতির প্রশাসনিক সিদ্ধান্ত, তবে বিষয়টি প্রধান বিচারপতি পুনর্বিবেচনা করবে বলেও আশা আইনমন্ত্রীর। আমি আমার জায়গা থেকে এখন পর্যন্ত বর্তমান ট্রাইব্যুনালের কার্যক্রম সম্পর্কে প্রশ্ন তোলার মতো কোনো দিক পাইনি। পাইলে নিশ্চয়ই আমরা দেখব। তবে প্রধানমন্ত্রী সহ যাদের এই মধ্যে সর্বোচ্চ সাজা হয়ে গেছে, পলাতক আছে, সরকার জানেও তারা ভারতে সহ কোথায় কোথায় আছে সেই রিপোর্ট আছে, তাদেরকে যেহেতু যারা ভুক্তভোগী তাদের দাবি এগুলো কার্যকর করা, তো সেই ক্ষেত্রে সরকারের পদক্ষেপ কি? এই তাদেরকে ফিরিয়ে আনা বা কি ব্যাপার? আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয় এটার উপরে কাজ করছেন।
গণতন্ত্র ও দেশের স্বার্থ রক্ষায় নবনির্বাচিত নারী সংসদ সদস্যরা ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আইন প্রণয়ন সহ নারীর অধিকার নিয়ে কাজ করতে চান নবনির্বাচিতরা। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তারা। রিপোর্ট করছেন জাহিদ রহমান। রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি ও সাবেক প্রধানমন্ত্রীর সমাধিস্থলে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নবনির্বাচিত বিএনপির নারী সংসদ সদস্যরা। সঙ্গে ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ। শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি মহাসচিব আশা করেন গণতন্ত্র ও নারী অগ্রযাত্রায় ভূমিকা রাখবেন তারা। নারী সদস্যরা এখানে শপথ গ্রহণ করেছেন যে তারা বাংলাদেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে, জাতীয় সংসদকে কার্যকরী করার ক্ষেত্রে এবং জাতীয় সংসদকে সত্যিকার অর্থেই সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু পরিণত করতে তারা তাদের ভূমিকা রাখবেন। দল তাদের উপর যে আস্থা রেখেছে, দেশের স্বার্থে তার যথাযথ মর্যাদা রক্ষা করতে চান সংসদ সদস্যরা। আজকে আমরা মনে করি এই দিনটি আমাদের জন্য অত্যন্ত সম্মানজনক এবং গুরুত্বপূর্ণ। মাদক সন্ত্রাস, যে যার মধ্য দিয়ে আমরা নারীরা শিশুরা সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছি, তার প্রতি অবশ্যই দৃষ্টি রাখবো। নারীদের সম্মান, নারীদের শিক্ষার ক্ষেত্রে উন্নয়ন, নারীদের কাজের পরিবেশ সেই জায়গাটার জন্য সুন্দর থাকে, সেটা নিয়ে কাজ করা। দলীয় ইস্তেহার ও জুলাই সনদে বিএনপির প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার ছিল নির্বাচিতদের কণ্ঠে। জাহিদ রহমান, এনটিভি নিউজ, ঢাকা। হাওড়ের কৃষকদের আগামী 3 মাসে 7,500 করে টাকা সহায়তা দেওয়ার কথা বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। এছাড়া বগুড়ায় বিমানবন্দরের পাশাপাশি ফ্লাইং একাডেমি করার পরিকল্পনার কথা জানিয়েছে বিমান মন্ত্রণালয়। সোমবার রাজধানী ওসমানী মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে এসব কথা জানান মন্ত্রীরা। আরও জানাচ্ছেন ওবায়দুল্লাহ মামুন। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর প্রথমবারের মতো রাজধানী থেকে জেলা পর্যায়ের সমস্যা, সরকারের লক্ষ্য ও পরিকল্পনা বাস্তবায়নে 8 বিভাগ ও 64 জেলার প্রশাসকদের সাথে মতবিনিময় করেন কৃষি, বাণিজ্য, সড়ক পরিবহন ও সেতু, পরিকল্পনা, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী প্রতিমন্ত্রীরা। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে দ্বিতীয় দিনের ডিসি সম্মেলনে প্রথম সেশনে যোগ দিয়ে কৃষিমন্ত্রী বলেন, হাওরের কৃষকদের আগামী 3 মাসে 7,500 করে টাকা দেওয়া হবে। আর বাণিজ্যমন্ত্রী জানান, চলতি বছরই 25টি পাটকল ও 25টি বস্ত্রকল চালুর জন্য বেসরকারি খাতে হস্তান্তর করা হবে। ত্রাণ তহবিল এবং অন্য তহবিল থেকে, দুর্যোগ ব্যবস্থাপনা তহবিল থেকে আমরা একটা অ্যামাউন্ট অফ মানি আমরা ওইটা লিস্ট করা হচ্ছে। এরা সবাইকে সহযোগিতা করব আমরা। এখন যে পরিমাণ ক্ষতি হয়েছে ওইটা পোষায় দেওয়া তো সরকারের পক্ষে সম্ভব হবে না, তবে এই লোকটা যেন মহাবিপদে যেভাবে মানসিক চাপে আছে ওখান থেকে একটু লাঘব করা, সেটা 7,500 টাকা থেকে আস্তে আস্তে আমরা বাড়াবো, উপরের দিকে যাব। সাধারণভাবে সেই মানুষগুলির একটা প্রত্যাশা থাকে যে আমার শিল্পগুলি কবে চালু হবে, কত তাড়াতাড়ি চালু করা সম্ভব, কোনটার সমস্যাটা কি এবং কিভাবে আমরা সেটা সমাধান করতে যাচ্ছি আগামী দিনে। আমরা নতুন ইনভেস্টর যুক্ত করে, কোনোটার মডার্নাইজেশন করে, এই সমস্ত বিষয়ে তাদের ধারণা দিয়েছি। দিনের শেষ সেশনে অংশ নিয়ে সড়ক ও সেতু পরিবহন মন্ত্রী বলেন, সড়কে চাঁদাবাজি করলে তাদের আইনের আওতায় আনা হবে। আইন শৃঙ্খলা, চাঁদাবাজি ওনারা নিয়ন্ত্রণ করেন, নিশ্চয়ই তারা তৎপর আছেন। সড়কে চাঁদাবাজি আমি এর আগে অনেকবার কথা বলেছি, আমি আবারও আপনাদেরকে বলতে চাই, চাঁদাবাজির কোনো সুযোগ নেই। এদিকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী প্রতিমন্ত্রী বলেন, দ্রুতই দেশের 8টি অব্যবহৃত বিমানবন্দর চালু করা হবে। উদ্যোগ নেওয়া হয়েছে ঠাকুরগাঁ, তারপরে আমরা বগুড়া, আমরা 7 তারিখে বগুড়া যাচ্ছি দেখার জন্য। ওইখানে আমরাও চাচ্ছি এখানে ওই বগুড়ার তো থাকবে, এয়ারপোর্ট হবে, প্লাস আমরা ফ্লাইং একাডেমিও করতে চাচ্ছি ওইখানে। পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, ডিসিদের পক্ষ থেকে সরকারের প্রকল্পগুলোকে কার্যকর করতে পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগকে জেলা পর্যায়ে স্থাপনের প্রস্তাব এসেছে। সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা আছে এবং সেই পরিকল্পনা বাস্তবায়নের সময়সীমাও এখানে অসীম নয়। 17 সালের প্রকল্প নেওয়া হয়েছে, এখনো সেটা চলমান, কয়েক দফা সংশোধন এবং ব্যয় বৃদ্ধি পাচ্ছে, ব্যয় ব্যতিরেকেও সময়সীমা নির্ধারণ হচ্ছে।
এইসব ক্ষেত্রে যে বাধাগুলো হচ্ছে, কেন প্রকল্প যথাসময়ে এবং সাশ্রয়ীভাবে আমাদের বাস্তবায়ন হয় না, সেইগুলো আমরা চিহ্নিত করার চেষ্টা করছি। একই দিন সড়ক, নৌ, শিল্প, বাণিজ্য, কৃষি, অর্থ, বিমানসহ 10টি মন্ত্রণালয় ও 9টি বিভাগের মন্ত্রী ও সচিবদের সাথে মতবিনিময় করেন জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনাররা। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। তথ্য সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বর্তমান সরকার আইনের বাইরে সাংবাদিকদের ক্ষতি হয় এমন কোনো কাজ হতে দেবে না। দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে সত্যজিৎ রায়ের চলচ্চিত্র উৎসব উদ্বোধন শেষে তিনি এমন মন্তব্য করেন। তিনি জানান, কারাগারে আটক সাংবাদিকরা অনেকে ফ্যাসিবাদী আমলে গণতান্ত্রিক সংগ্রামের উপর নির্যাতনের সহযোগিতার দায়ে অভিযুক্ত। তাদের অনেকের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এসব বিষয়ে যেহেতু বিএনপি সরকার যুক্ত নয়, তাই স্বরাষ্ট্র ও আইনমন্ত্রীর সঙ্গে কথা বলে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তথ্যমন্ত্রী। যে গণতান্ত্রিক সংগ্রামের উপরে অত্যাচার নির্যাতন হয়েছে, তাকে সহযোগিতা করার অভিযোগও কোনো কোনো সাংবাদিকের বিরুদ্ধে আছে। আবার অনেক সাংবাদিকরা স্বাধীনভাবে সাংবাদিকতা করতে চেষ্টা করেছে। তবে কাজের সঙ্গে যেহেতু আমাদের এই সরকারের কোনো সম্পর্ক নাই, সেই কারণে আমি আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সঙ্গে কথা বলে সাংবাদিকদের জন্য যেটা ন্যায্য সেটার ব্যবস্থা আমরা গ্রহণ করব। তবে আইনের বাইরে কারোই কোনো ক্ষতি আমরা হতে দেব না। আসন্ন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপিপন্থী আইনজীবীদের প্যানেল নীল দলে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়চৌধুরী। সন্ধ্যায় ঢাকা ক্লাবে বাংলাদেশ লয়ার্স অ্যালায়েন্সের উদ্বোধনী অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। আরও বলেন, ফ্যাসিবাদী আমলে বিচারালয় নিয়ন্ত্রিত ছিল, রায় লিখে দেয়া হতো বাইরে থেকে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি দলীয় সংসদ সদস্য জয়নুল আবেদিন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, বাংলাদেশ লয়ার্স অ্যালায়েন্সের সভাপতি মোহাম্মদ জাবেদুল ইসলাম জাবেদ সহ নীল দলের প্রার্থীরা। ভোট চাওয়ার পাশাপাশি বিচারালয়ে কাজের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা এবং আইনজীবীদের কল্যাণে কাজ করার অঙ্গীকার করেন তারা। রাঙামাটির কাপ্তাই হ্রদ এলাকায় গত কয়েকদিন ধরে বৃষ্টিপাতে কিছুটা পানি বাড়লেও এর প্রভাবে বাড়েনি কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন। হ্রদে প্রয়োজনীয় পানি না থাকায় কেন্দ্রের 5টি ইউনিটের মধ্যে 4টি বর্তমানে বন্ধ রয়েছে। সচল থাকা একমাত্র ইউনিটটি থেকে মাত্র 40 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এই কেন্দ্রে 5টি ইউনিটে সর্বোচ্চ 242 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। বিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোল রুমে দায়িত্বরত প্রকৌশলীরা জানিয়েছেন, বর্তমানে শুধুমাত্র 2 নম্বর ইউনিটটি সচল রয়েছে, যা থেকে 40 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। পর্যাপ্ত বৃষ্টিপাত না হলে এবং হ্রদে পানির স্তর না বাড়লে বাকি ইউনিটগুলো চালু করা সম্ভব হবে না। বাংলাদেশ জাতীয় দলের জন্য আবেদন করা কোচের তালিকা সংক্ষিপ্ত করা হলেও চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আরও 3 দিন অপেক্ষা করতে হবে। আগামী জুনে 2 ভাগে ভাগ হয়ে একটি দল মালদ্বীপের 4 জাতি টুর্নামেন্টে ও অন্য দলটি খেলবে সান মরিনোর বিপক্ষে। বাফুফের ন্যাশনাল কমিটির সভা শেষে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়। 10 জনকে সিলেক্ট করেছি এবং এই 10 জনের থেকে আগামী 3 দিনের মধ্যে আমরা কাকে কোচ সিলেকশন করব সেটা আমরা কনফার্ম করে ফেলব। এই 4 দলের মধ্যে তারা ওইখান থেকে টুর্নামেন্ট আকারে খেলা হবে এবং সেই খেলায় বাংলাদেশ জাতীয় ফুটবল দলই যাবে। আর সান মারিনোতে আরেকটি খেলা রয়েছে একই সময়ে, যার জন্য আমাদের বাংলাদেশ জাতীয় ফুটবল দল 2টি ভাবে বিভক্ত হবে। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। শুভরাত্রি।